তো কে কেমন কি ডিসিশন নিলা? এসাস 22 ফেব্রুয়ারির পর জানাবো। 22 ফেব্রুয়ারির পর ওইটা বেসিক্যালি আইজিসিএস এর জন্য ডিটেইল ইয়েটা জানাবে। তোমাদের জন্য তো মান্থ তো ঠিক করে দিছে যে পরের পরীক্ষা অক্টোবরে হবে। আইজিসিএস একটা মান্থ ঠিক করে নাই, সো এটাতে আরো ডিটেইল জানাবে। এমনিতে আরো অনেক কিছু এরকম বলবে আর কিভাবে কি করা হবে, অ্যাসেসমেন্ট এন্ড এভরিথিং। দেখি লাস্ট মোমেন্টে সব। লামিয়া কি করবা? আমি এক্সাম দিতে চাই না, কিন্তু আম্মু রাজি হয় না। এক্সাম দিতে? আচ্ছা, এরপরে জাবের কি করবা অক্টোবর? তাই তো ভাবতেছি ভাই। আচ্ছা, দেখি বাকিদের কেমন কি। জেরিন তো অলরেডি বলছেই যে ও অক্টোবরেই দিবে, এবার পরীক্ষা ছাড়া গ্রেড নিবেই না। এরপরে সাকিব, নুয়াজিশ? অক্টোবরে ওকে, ঠিক আছে, দেখে বাকিরা জয়েন করো, পরে আমরা মাঝে দিয়ে তখন আবার দেখবো নি কেমন কি হয়, বাকিদের কেমন কি ডিসিশন। আচ্ছা, তো তাহলে আমরা যেই ব্যাপারটা পড়তেছিলাম লাস্ট ক্লাসে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এর ব্যাপারে ডিটেলস পড়ার কথা আজকে। ওকে, তো তাহলে আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এর ডিটেলস ব্যাপারে এখন ডিসকাস করব। এখানের মধ্যে কাজটা কি আমরা লাস্ট ক্লাসে দেখে নিয়েছি যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হলো কি আমাদের একটা রিলেটিভ টার্ম। এটা আমরা আগে থেকেও বলে আসছি যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কিসের উপর ডিপেন্ড করবে, কোন দুইটা মিডিয়াম একজনের সাথে আরেকজন কন্ট্যাক্টে আছে ওইটার উপর ডিপেন্ড করবে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালুটা কত। এতদিন পর্যন্ত আমরা জাস্ট কি গ্লাস থেকে এয়ার অর ওয়াটার থেকে এয়ার, তো তার মানে অলওয়েজ এয়ার ওয়াজ কানেক্টেড, তাই তো? সবসময় এয়ারটা কানেক্টেড ছিল। এখন যদি আমাদের এয়ার মিডিয়াম না থাকে, অন্য মিডিয়াম দুইটা যদি কন্ট্যাক্টে থাকে, তাহলে তাদের মধ্যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালুটা কিভাবে কি ক্যালকুলেট করা হবে ওইসব জিনিস নিয়ে আমরা দেখবো। কিন্তু সবচেয়ে যে দ্য ইজিয়েস্ট ফর্মুলা ফর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ দিস। এখানের মধ্যে যে n1 n2 এই দুইটা মানেগুলা কি, এই জিনিসগুলো আমরা দেখবো। ওকে, সো ফার্স্ট অফ অল এখানের মধ্যে তোমাদেরকে একটা ফর্মুলা আমি দেখাই, যে ফর্মুলাটা এই বইয়ে আনফরচুনেটলি দেয় নাই, বাট এই ফর্মুলাটাই আমাদের প্রথমে বুঝতে হেল্প করবে যে অ্যাকচুয়ালি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এর ব্যাপারটা কিভাবে কাজ করে। অলরাইট, সো এখন আমরা ফার্স্টে নোটপ্যাডে যাই, লেটস সি। ওকে, সো এখন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ফার্স্টে আমরা ফর্মুলাটা দেখবো যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ফর্মুলার ব্যাপারটা কিভাবে কি কাজ করে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ব্যাপারটা এমন ভাবে কাজ করে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সিম্বল তো n। ওকে, নাও হোয়াট হ্যাপেন্স, যে তোমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ আ সার্টেন মিডিয়াম কখনো বলে না। এখানের মধ্যে বলা হয় যে একটা মিডিয়াম আরেকটা মিডিয়ামের রেসপেক্টে তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু কত। ব্যাপারটা কি বলতে চাইতেছি, ব্যাপারটা হলো এরকম যে মনে করো যদি কি করে একটা লাইট ওয়েভ এয়ার মিডিয়াম থেকে গ্লাস মিডিয়ামে যায় আর গ্লাস মিডিয়াম থেকে এয়ার মিডিয়ামে যায়, তাহলে কিভাবে কি কাজ করে ওই জিনিসগুলো আমরা দেখব। এটার এক্সপ্রেশনটা কিভাবে করে লিখে, এটার এক্সপ্রেশন এমন ভাবে লিখে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস টু এয়ার। যে এইভাবে করে লিখার মানেটা কি, প্রথমে লিখছি গ্লাস, এরপরে লিখছি কি এয়ার, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি হবে, গ্লাস থেকে এয়ার এর ওখানে তোমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালুটা কিভাবে কাজ করবো এটা আমরা দেখবো কিভাবে। দেখো এখানের মধ্যে ব্যাপারটা হলো এরকম, কাজটা কি। আচ্ছা, সো অনেকজন অলরেডি জয়েন করে ফেলছে, তো আমরা দেখি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ফর্মুলাটা ডিটেলসে লিখলে পরে কি আসে।
নরমালি তো আমাদের বইয়ের মধ্যে একটা দেওয়া ছিল, বইয়ের মধ্যে কি দেওয়া ছিল, স্পিড নিয়ে, রাইট? এখানের মধ্যে ভ্যাকিউমের রেসপেক্টে একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ফর্মুলা দেওয়া। তো এখন এখানের মধ্যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ফর্মুলার ব্যাপারটা কেমন ভাবে কি কাজ করে ওই জিনিসগুলো আমরা ফার্স্টে দেখে নিব। দাঁড়া, ওই ফর্মুলাটা কোথায়? দাঁড়াও 1 মিনিট। ওকে, তো তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সব ফর্মুলা একবারে আমরা এরকম যদি সামারাইজ করতে চাই তো তাহলে ব্যাপারটা এমন। ফার্স্ট অফ অল এটা লিখে দেই যে এখানের জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালুটা কেমন হবে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এয়ার with respect to air, refractive index of glass with respect to air। ঠিক আছে, এই জিনিসটা কেমন ভাবে কি কাজ করে ওটা বলতেছি। তো ফার্স্ট অফ অল আমরা গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স নরমালি কত বলি? ও লেভেলসে তোমরা দেখে আসছো না, 1.5 ছিল না জাবের? হ্যাঁ। তো তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু এয়ার, এই জিনিসটা অ্যাকচুয়ালি ছিল কত? 1.5। মানে কি, যদি কি করে কোন একটা লাইট ওয়েভ এয়ার মিডিয়াম থেকে গ্লাস মিডিয়ামে যায় তখন তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু হলো 1.5। তো এটার মানে হলো অ্যাকচুয়ালি এইটা, কাজটা কি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এয়ার উইথ রেসপেক্ট টু এয়ার হলো 1 আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু এয়ার হলো এইটা। তো তাহলে পরে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এয়ার উইথ রেসপেক্ট টু গ্লাস, এখানের মধ্যে কাজটা কেমন ভাবে কাজ করতেছে আমরা ডায়াগ্রামটা ড্র করি তাহলে পরে জিনিসটা বুঝবা। মনে করো লেটস ড্র গ্লাস ব্লক, এই একটা গ্লাস ব্লক আঁকি। So this is the glass block, উপরে নিচে হলো এয়ার মিডিয়াম। তো এখন তোমার ফার্স্ট অফ অল যদি আমরা এই জিনিসটা দেখি, কোন একটা লাইট ওয়েভ এমন আসলো, একটু বেন্ড করে আঁকি, এই যে কোন একটা লাইট ওয়েভ এরকম এন্টার করলো। সো এখন দিস ইজ দ্য নরমাল, দিস ইজ দ্য নরমাল লাইন। সো এখন লাইটটা কি করবে, টুয়ার্ডস দ্য নরমাল বেন্ড করবে নাকি অ্যাওয়ে ফ্রম দ্য নরমাল বেন্ড করবে? টুয়ার্ডস দ্য নরমাল না? টুয়ার্ডস দ্য নরমাল বেন্ড করবে, যে এয়ার থেকে গ্লাসে আসতেছে। সো তাহলে সে টুয়ার্ডস দ্য নরমাল বেন্ড করলো। ওকে, সো লেটস সি, বেন্ডিং টুয়ার্ডস দ্য নরমাল। এখন এই যে টুয়ার্ডস দ্য নরমাল বেন্ড করলো, তো তাহলে এখানের মধ্যে অ্যাকচুয়ালি তার মিডিয়ামের চেঞ্জটা কি আসছে বলতো, সে কোথা থেকে কোথায় গেছে? এয়ার থেকে গ্লাসে গেছে নাকি, তাই না? যে সে এয়ার থেকে গ্লাসে গেছে, তো ওই সময় তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু হলো কত? 1.5। যখন নাকি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালুটা কি, যখন নাকি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু হলো গ্রেটার দ্যান 1, তখন ওই ওয়েভটা কি করবে, টুয়ার্ডস দ্য নরমাল বেন্ড করবে। ওকে, যে এখানের মধ্যে ব্যাপারটা কেমন বোঝায়, ব্যাপারটা বোঝায় যে লোয়ার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থেকে হাইয়ার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের একটা মিডিয়ামে সে এন্টার করতেছে। ঠিক আছে, সে কি করতেছে, একটা লোয়ার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মিডিয়ামে থেকে একটা হাইয়ার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মিডিয়ামে এন্টার করতেছে। এখন সে যখন নাকি আবার কি করবে, গ্লাস থেকে যখন নাকি এয়ারে বের হবে তখন তার কি হবে,
অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল যাবে না? যাবে? হ্যাঁ। তো তাহলে এখানে এসে কি করতেছে? ইট ইজ গোয়িং অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল। তো তাহলে এখানে অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল যদি যায়, তো তখন এমন টাইপের যে সে কি করতেছে, গ্লাস থেকে আবার এয়ারে যাচ্ছে। সো এইখানে আমরা জাস্ট ছোট একটা জিনিস একটু মনে রাখলে পরে এই ব্যাপারগুলো আমাদের ম্যাথ করতে সময় একদম অনেক হেল্প করবে। ওকে, জাস্ট এই ব্যাপারটা একটু ফার্স্টে দেখে নাও। এটা স্টুডেন্ট বুকে লেখা নাই দেখে আলাদা করে আমি দেখাইতেছি। ওকে, সো এখানের মধ্যে দেখো তো 1/1.5 দিস ভ্যালু ইজ বাউন্ড টু বি লেস দেন কত? 1, তাই না? যে 1 এর থেকে বড় একটা ভ্যালু দিয়ে যদি 1 কে ডিভাইড দেই, তো তাহলে কি এটা লেস দেন 1 কোন একটা ভ্যালু আসবে না? সো এই ভ্যালুটা কত আসে দেখো তো একজন। 0.667 0.667। তো এটা 0.67 লিখে দিলাম। ওকে, এসাস। আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা খেয়াল করো যে গ্লাস থেকে এয়ারে যাইতে সময় আমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু কত? গ্লাস থেকে এয়ারে যাইতে সময় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু হলো এইটা। সো হোয়াট উইল হ্যাপেন? বেন্ড অ্যাওয়ে ফ্রম নর্মাল। ঠিক আছে? আর যখন নাকি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালুটা কি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালুটা যখন নাকি গ্রেটার দ্যান 1, যে এয়ার থেকে যদি গ্লাসে যায়, তখন আমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালুটা কত? গ্রেটার দ্যান 1। সো তাহলে এটা কি হবে? টুয়ার্ডস দ্য নরমাল হবে নাকি অ্যাওয়ে ফ্রম দ্য নরমাল? towards টুয়ার্ডস দ্য নরমাল। এখানের মধ্যে আমরা একটা সামারি লিখে রাখবো, দেন আমরা স্টুডেন্ট বুকের ফর্মুলাগুলি দেখলে তখন আমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। ওকে, যে বেসিক্যালি আমাদের স্টুডেন্ট বুকে যেমন টাইপের ফর্মুলা লেখা, ওই ফর্মুলা কোনো ভুল না, ওইটাও ঠিক আছে। যে স্টুডেন্ট বুকে কেমন লেখা দেখো। সো সাপোজ লেট আস সে এটা হলো মিডিয়াম 1, এয়ার হলো মিডিয়াম 1, গ্লাস হলো কি মিডিয়াম 2। ওকে, এয়ার হলো মিডিয়াম 1, গ্লাস হলো মিডিয়াম 2। সো তাহলে এয়ারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে বলতেছে n1, আর গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে কি বলা হচ্ছে? n2 নাকি? এয়ারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হলো n1, যে মিডিয়াম 1 এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হলো n1, আর গ্লাস যেটা নাকি মিডিয়াম 2, তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত বলা হচ্ছে? n2। সো এখন মিডিয়াম 1 এ নরমালের সাথে রেটা যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে ওটাকে আমরা বলবো θ1। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কোনটা, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন কোনটা এমন বলবো না, আমরা কি বলবো? মিডিয়াম 1 এ যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করা হয় ওটাকে আমরা বলবো θ1, আর মিডিয়াম 2 তে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করা হয় এটাকে আমরা কি বলবো? θ2। ওকে, সো তাহলে আমাদের স্টুডেন্ট বুকের ফর্মুলাটা দেওয়া এমন যে n1 sin θ1 ইজ ইকুয়াল টু n2 sin θ2, নাকি নাবিল? এমন লেখা না? হ্যাঁ ভাইয়া। ওকে, সো এখন এখানের মধ্যে খেয়াল করো ব্যাপারটা আসলে কি হয়। যে আমরা যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স গুলাকে এক পাশে নিয়ে আসি আর সাইনের অ্যাঙ্গেল গুলাকে যদি এক সাইডে নিয়ে যাই, হোয়াট হ্যাপেন্স? n1 by n2 is equal to sin θ1 divided by sin θ2, তাই তো? যে n1 divided by n2 is equal to what? sin θ1 divided by sin θ2। এখন দেখো তো n1 টা কার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স? এয়ার এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স না নাবিল? হ্যাঁ ভাইয়া। n1 হলো এয়ার এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স which is what? 1। আর গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হলো n2, যেটা কত? 1.5। সো এখন এখানে কিন্তু আমরা অ্যাঙ্গেল গুলি নোটিস করলেই দেখতে পারি যে এখানের মধ্যে কি হচ্ছে। যখন নাকি মিডিয়াম 1 থেকে মিডিয়াম 2 তে যাচ্ছে তখন কি হবে? টুয়ার্ডস দ্য নরমাল বেন্ড করবে নাকি অ্যাওয়ে ফ্রম দ্য নরমাল বেন্ড করবে? আচ্ছা, আমি ওই পাশে অ্যাঙ্গেলটা উল্টা লিখছি, সরি। অ্যাঙ্গেলটা θ2 বাই θ1 হবে। θ2 বাই θ1।
তো এখন এখানের মধ্যে দেখো তো কি হলো। ওকে, তো তাহলে যেই ব্যাপারটা বলতেছি খেয়াল করো, যে তোমার θ2 sin θ2 ডিভাইডেড বাই sin θ1, এই জিনিসটা কি তোমার θ2 টা বড় নাকি θ1 টা বড়? নাবিল? থেটা তো 2 বড়। সো দাঁড়া, ক্যালকুলেটরটা বলতেছি। ক্যালকুলেটর লাগবে না, এখানে যে ডায়াগ্রামটা দেখো, যে মিডিয়াম 2 তে অ্যাঙ্গেলটা যে নরমালের সাথে ক্রিয়েট করছো, এটা কি বড় নাকি ছোট মিডিয়াম 1 এর থেকে? ছোট। ছোট। তো তাহলে এখানের মধ্যে ওই ভ্যালুটা আমাদের কি আসবে, এরকম লেস দেন 1 একটা ভ্যালু আসবে। ওকে, তো এখন এখানের জন্য জাস্ট আমাদের বুঝার ব্যাপারটা কি, যে রিফ্র্যাক্টিভ ইনডেক্স তোমাদের জন্য ফর্মুলাটা এইটা দেওয়া আছে শুধু স্টুডেন্ট বুকে, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি রিফ্র্যাক্টিভ ইনডেক্সের ফর্মুলাটা কই থেকে আসছে? এই রিফ্র্যাক্টিভ ইনডেক্সের ফর্মুলাটা হলো আমাদের এই কম্পোজিট রিফ্র্যাক্টিভ ইনডেক্সের এমন একটা সিচুয়েশন থেকে। আমরা এখন একটা সামারি লিখবো, তাইলে পরে তোমাদের ব্যাপারটা হোপফুলি ক্লিয়ার হবে। ওকে, আমাদের দুইটা জিনিস আমরা করি, আমরা রিফ্র্যাক্টিভ ইনডেক্সে ইদার অ্যাঙ্গেলের ফর্মে কি করতে পারি, ইদার অ্যাঙ্গেলের ফর্মে ফর্মুলা লিখতে পারি, যে আগে যেমন লিখতাম যে রিফ্র্যাক্টিভ ইনডেক্স ইকুয়াল টু sin i বাই sin r, এমন লিখতে পারি। অর আমরা লাস্ট ক্লাসে দেখলাম কি, যে রিফ্র্যাক্টিভ ইনডেক্স ইজ অ্যাকচুয়ালি রিলেটেড টু হোয়াট, যাবে স্পিড অফ আ ওয়েভ ইন দ্যাট মিডিয়াম, তাই তো? যে ওই স্পেসিফিক মিডিয়ামে ওয়েভের স্পিডটা কত, বেশি নাকি কম। তো কোন মিডিয়াম থেকে কোন মিডিয়ামে যাচ্ছে ওইটা হলো ম্যাটার করে। যে রিফ্র্যাক্টিভ ইনডেক্স ইকুয়াল টু যে সি বাই ভি লিখা, সো হোয়াট ডাজ দ্যাট মিন, যদি ওয়েভটা ভ্যাকিউম থেকে ওই মিডিয়ামে ঢুকে তাহলে পরে কি হবে, এই ফর্মুলাটা লেখা আছে। ওকে, তো তাহলে আমরা একটা সামারাইজড রিফ্র্যাক্টিভ ইনডেক্সের ফর্মুলা দেখব, তাহলে পরে হোপফুলি এখন ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। সো ব্যাপারটা খেয়াল করো, মনে করো যে উপরে হলো মিডিয়াম 1, উপরে হলো মিডিয়াম 1 যার আচ্ছা, রিফ্র্যাক্ট আমাদের কি সাইন আই বাই সাইন আরটা আসে নাকি আমাদের এ সেটা লাগে না? এস ওইটা সাইন আই বাই সাইন আর ওরকম আলাদা ইউজ না করে সাইন আইটাকে ওইটা θ1 ধরবা আর একটা θ2 ধরবা, দেন n1 sin θ1 ইকুয়াল টু n2 sin θ2 অমনে করে ইউজ করবা, বুঝছো? বুঝলাম। তো এটা হলো মিডিয়াম 1, মিডিয়াম 1 এর রিফ্র্যাক্টিভ ইনডেক্স হলো n1 আর মিডিয়াম 1 এর ভেলোসিটি হলো v1। ওকে, এইটা। আর নিচে হলো আমাদের মিডিয়াম 2, মিডিয়াম 2 এর রিফ্র্যাক্টিভ ইনডেক্সকে আমরা বলতেছি n2 আর ভেলোসিটিকে বলতেছি আমরা v2। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? কি কি বললাম? উপরেরটা আমরা বললাম মিডিয়াম 1, মিডিয়াম 1 এর রিফ্র্যাক্টিভ ইনডেক্স আমরা ধরতেছি n1 আর মিডিয়াম 1 এর ভেলোসিটি হলো v1। আর নিচের মিডিয়ামটা হলো মিডিয়াম 2 যার রিফ্র্যাক্টিভ ইনডেক্স হলো n2 আর ভেলোসিটি হলো v2। ওকে, নাও এখানের মধ্যে আমরা দেখি, এই আমাদের ওয়েভটা আসলো, কেমন যাবে, দিস ইজ দ্য নরমাল, আচ্ছা। তো এখন এইখানে মিডিয়াম 1 এ যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করা হয়েছে এটা হলো θ1, মিডিয়াম 2 তে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করা হয়েছে এটা কি θ2। দ্য ওয়েভ ক্যান গো ইন এনি ডিরেকশন, মিডিয়াম 1 থেকে মিডিয়াম 2 তে যেতে পারে, মিডিয়াম 2 থেকে মিডিয়াম 1 এ আসতে পারে, যে কোনোটা হইতে পারে। ওকে, তো আমরা অ্যারো গুলো এটা পরে দিব। সো ফার্স্টে দেখো আমরা কয় ভাবে রিফ্র্যাক্টিভ ইনডেক্সের ফর্মুলাটা লিখতে পারি। ওকে, আমরা অনেক ভাবে রিফ্র্যাক্টিভ ইনডেক্সের ফর্মুলাটা লিখতে পারি, কিন্তু ডিপেন্ড করবে কি কোন মিডিয়াম থেকে কোন মিডিয়ামে যাচ্ছে। ওকে, সো ফার্স্টে আমরা দেখি যে মিডিয়াম 1 থেকে মিডিয়াম 2 তে যদি যায়, সো আমরা যদি এমন লিখি যে ইফ the wave goes from
মিডিয়াম 1 টু মিডিয়াম 2। তো তাহলে আমরা কোন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বের করতেছি? মিডিয়াম 1 থেকে কোথায় যাবে? যাবে মিডিয়াম 2 তে যাবে। ওকে, তো তাহলে এই ব্যাপারটা এমন ভাবে লিখে যে আগে 1 লিখছি, তো তার মানে প্রথমে ছিল মিডিয়াম 1 এ, পরে এন এর পাশে লিখছি 2, যে এন এর রাইট হ্যান্ড সাইডে লিখছি 2, তো তার মানে সে কোথা থেকে কোথায় যাচ্ছে? মিডিয়াম 1 থেকে মিডিয়াম 2 তে যাচ্ছে। ওকে, যাবে। হ্যাঁ তো এখন এখানের মধ্যে আমাদের ফর্মুলাগুলো হলো এমন: ইফ উই ওয়ান্ট টু রিপ্রেজেন্ট দেম অ্যাজ আ রেশিও অফ ভেলোসিটিস, তো তাহলে এইটা মিডিয়াম 1 থেকে মিডিয়াম 2 তে যাইতে সময় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালুটা কি হবে? ভেলোসিটি অফ দ্য ওয়েভ ইন মিডিয়াম 1 ডিভাইডেড বাই ভেলোসিটি অফ দ্য ওয়েভ ইন মিডিয়াম 2। এইটা একটা ফর্মুলা যদি তুমি ভেলোসিটির ফর্মে লিখতে চাও। যদি তুমি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ফর্মে লিখতে চাও দেন তাহলে তোমার এইটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 2 ডিভাইডেড বাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 1। এগুলা কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলতে আমরা যা বুঝি, এটা কার রেসপেক্টে যাবে? অলওয়েজ রেসপেক্ট টু এয়ার। ওকে, মিডিয়াম 2 এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে কি? কোন একটা মিডিয়ামের তো কোনো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয় না, তার কোন একটা রেফারেন্স লাগে। যে গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.5, এটার কিন্তু কোনো মানে নাই। গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.5 কার রেসপেক্টে? উইথ রেসপেক্ট টু এয়ার। বুঝতে পারতেছো যাবে? হ্যাঁ তো তাহলে এখানের মধ্যে সবাই একটা জিনিস বুঝে রাখো, যে কি জিনিস, কোন একটা মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি কখনো বলে, তো তার মানে ওইটা ওই মিডিয়ামের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অলওয়েজ হবে এমন কোনো কথা নাই। অলওয়েজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি করা হয়? দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডিসেস আর অলওয়েজ উইথ রেসপেক্ট টু অ্যানাদার মিডিয়াম, এন্ড সবসময়ই অর একদম জেনারেল কেসে আমরা ম্যাক্সিমাম টাইমে কার রেসপেক্টে লিখি? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা উইথ রেসপেক্ট টু এয়ার লিখি। ওকে, সো তাহলে আমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ফর্মুলাটা কেমন? এই জিনিসটা, যে ভেলোসিটির রেশিওতে যদি লিখতে চাই, তো তাহলে কি ভেলোসিটি অফ মিডিয়াম 1 ডিভাইডেড বাই ভেলোসিটি অফ মিডিয়াম 2। ওকে, আর যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ফর্মে লিখতে চাই, তো তাহলে কি সেকেন্ড মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিভাইডেড বাই ফার্স্ট মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। আর যদি অ্যাঙ্গেলের ফর্মে লিখতে চাই, তো তাহলে এটা কি হবে? সাইন অফ থিটা 1 ডিভাইডেড বাই সাইন অফ থিটা 2। সো এটা কিসের? কোন মিডিয়াম থেকে কোন মিডিয়ামে যাইতে সময় যাবে? 1 থেকে 2। মিডিয়াম 1 থেকে মিডিয়াম 2 তে যাইতে সময়। সো তাহলে if the wave goes from medium 2 to medium 1, what you can do? Sorry, সো তাহলে মিডিয়াম 2 থেকে মিডিয়াম 1 এ যাবে। সো তাহলে এখানের জন্য কাজটা কি দেখো, মিডিয়াম 2 থেকে মিডিয়াম 1 এ যাবে। তা এখন তাহলে কি হবে? ফার্স্ট মিডিয়ামের যে প্রথমে ছিল মিডিয়াম 2 তে, সো তাহলে ওখানের ভেলোসিটি ডিভাইডেড বাই পরে যে মিডিয়ামে যাবে ওই জায়গার ভেলোসিটি। ভেলোসিটি রেশিওতে লিখলে এইটা, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের রেশিওতে লিখলে পরে যে মিডিয়ামে যায় ওইটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিভাইডেড বাই আগে যে মিডিয়ামে ছিল ওইটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। আর যদি থিটার ফর্মে লিখতে চাই, তো তাহলে কি হবে? sin theta 2 ডিভাইডেড বাই sin theta 1। তো ইন ইফেক্ট আমরা অ্যাকচুয়ালি কি করতেছি? n21 is actually equal to 1 by এইটা, এমন না জিনিসটা যাবেন? যে এখানের মধ্যে কাজটা কি হচ্ছে, যে মিডিয়াম 2 থেকে মিডিয়াম 1 এ যাচ্ছে, ওইটা কি হবে? মিডিয়াম 1 থেকে 2 এ যাওয়ার একদম অপোজিট, তো একদম রেসিপ্রোকালটা। ওকে, তো এখান থেকে আমরা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা ডেরাইভ করব, যেটা আমরা ও লেভেলসে থাকতে সময় পড়ে আসছি, যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স রিলেটেড একটা ফর্মুলা পড়ে আসছিলাম না?
লামিয়া, যে sin c is equal to 1/n এমন একটা ফর্মুলা পড়ে আসছিলাম, মনে আছে? জি ভাইয়া। তো sin c equal to 1/n ওই ফর্মুলাটা কিসের জন্য ছিল? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স রিলেটেড। তো এখন এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আর টোটাল ইন্টারনাল রিফ্লেকশন এইসব ব্যাপার কখন অ্যারাইজ করে লাবিবা? কি? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন এগুলি ব্যাপার কখন অ্যারাইজ করে? কোন মিডিয়াম থেকে কোন মিডিয়ামে যাইতে সময়? আমাদের দুইটা কন্ডিশন ছিল না টোটাল ইন্টারনাল রিফ্লেকশনে, কি কি ছিল? The wave must travel from an optically dense medium to an optically less dense medium. ইয়েস। সো তাহলে অপটিক্যালি ডেন্সার মিডিয়াম থেকে লেস ডেন্স মিডিয়ামে যাইতে সময় তখন আমাদের এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের এই কনসেপ্ট অ্যারাইজ করে। অর হাই ভেলোসিটি মিডিয়াম থেকে কি বলে, লো ভেলোসিটি মিডিয়াম থেকে হাই ভেলোসিটি মিডিয়ামে যাইতে সময়, তাই তো? সো তাহলে ব্যাপারটা ছিল এরকম। সো ইফ উই লুক এট দ্যাট, এখন আমাদের এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ফর্মুলাটা কাজে আসবে। আমরা দেখি যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের এই ব্যাপারটা কিভাবে কাজ করে। এখন জাবের ফার্স্টে আমাকে বলো যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ডেফিনেশন কি ছিল, মনে আছে? Angle of incidence for which angle of refraction is 90 degree. এক্সিলেন্ট। সো তাহলে ইট ইজ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স for which angle of refraction is 90 ডিগ্রি। এই ডেফিনেশন তো সবার মনে আছে নাকি? তো আমরা এখন এখানের মধ্যে দেখি যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সাথে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল রিলেটেড যে ফর্মুলাটা আমরা যে পড়ে আসছি ছোটকাল থেকে, এই ফর্মুলাটা আসলে কিভাবে ডেরাইভ করা হয়েছে। সো সাপোজ গ্লাস মিডিয়াম থেকে এয়ার মিডিয়ামে যাচ্ছিল, তখন কি হয়েছে? ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে বাউন্ডারিতে হিট করছে। সো হোয়াট উইল হ্যাপেন? দ্য ওয়েভ উইল রান অ্যালং দ্য বাউন্ডারি। So this is our normal. এইটাই তো ব্যাপার নাকি, যে this is the angle of incidence or the critical angle, okay, and this is the angle of refraction which is 90 degree, or we can say something like this, যে উপরেরটা কি জেরিন, উপরেরটা হলো মিডিয়াম 1, ঠিক আছে, আর নিচেরটা হলো মিডিয়াম 2। সো তাহলে উপরেরটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হবে কি n1, নিচেরটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হবে n2, ওকে। তো তাহলে উপরেরটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হলো n1, নিচেরটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হলো n2, আর এখানের মধ্যে আমরা ভেলোসিটি নিয়েও বলতে পারি, অনেকগুলো জিনিস নিয়ে বলা যায়। সো এখন আমরা ফার্স্টে এখানের মধ্যে মিডিয়াম 1 এর অ্যাঙ্গেলটাকে কি বলতাম? থিটা 1, আর মিডিয়াম 2 এর অ্যাঙ্গেলটা কি? থিটা 2। সো এখন আমরা দেখি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ফর্মুলাতে বসাই। কোন মিডিয়াম থেকে কোন মিডিয়ামে যাচ্ছে এসাস? ডেন্সার মিডিয়াম থেকে তো আমরা অ্যারো ড্র মিডিয়াম করে দিচ্ছি যে মিডিয়াম 1 থেকে মিডিয়াম 2 তে যাচ্ছে ফর দিস ডায়াগ্রাম, ওকে। তো মিডিয়াম 1 থেকে মিডিয়াম 2 তে যাচ্ছে, ওকে, ভেরি গুড। সো তাহলে মিডিয়াম 1 থেকে মিডিয়াম 2 তে যাচ্ছে। সো তাহলে আমরা যদি এটাকে কিসের ফর্মে লিখতে চাই, আমরা যদি এটাকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ফর্মে লিখতে চাই, সো তাহলে দিস উইল বি সামথিং লাইক দিস, যে এখানে আমরা মনে করো যে মিডিয়াম 1 টা হলো গ্লাস আর মিডিয়াম 2 টা হলো কি এয়ার, ওকে। মিডিয়াম 1 হলো গ্লাস, মিডিয়াম 2 হলো এয়ার, যে ডেন্সার মিডিয়াম থেকে লেস ডেন্স মিডিয়ামে যাচ্ছে। তো তাহলে আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের জিনিসটা কি লিখছিলাম, মনে আছে? ফার্স্টে আমরা n1 n2 দিয়ে লিখি, পরে আমরা এগুলো বসাবো। এটাই তো ছিল ফর্মুলা নাকি? মিডিয়াম 1 থেকে মিডিয়াম 2 তে গেলে কি হবে? এই যে এটা না,
n2/n1 ছিল না? সো তাহলে মিডিয়াম 1 থেকে মিডিয়াম 2 তে গেলে কি হবে? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 2 ডিভাইডেড বাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 1। আর অ্যাঙ্গেলের রেসপেক্টে লিখলে পরে কি আসে? যাবে sin theta 1 ডিভাইডেড বাই sin theta 2 নাকি? আচ্ছা, সো এখন এখানের মধ্যে দেখি, এখন n2 এটা মানে কি? n2 কোন মিডিয়াম? এয়ার মিডিয়াম, তাই তো? আর n1 টা কোন মিডিয়াম লাবিবা? Glass. n1 হলো গ্লাস মিডিয়াম, ওকে। আর ওখানে sin theta 1, সো এখন theta 1 টা কি? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, রাইট? আর sin theta 2 এটা হলো অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন which is exactly what? 90 ডিগ্রি, তাই তো? সো তাহলে এখন দেখো তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এয়ার এর ভ্যালুটা কত সাইমা? এয়ার এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এর ভ্যালু হলো 1, হ্যাঁ? যে এয়ার এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, যে জাস্ট যদি এয়ার বলি সো তখন আমরা সবসময় কার রেসপেক্টে বলি? এয়ার এর রেসপেক্টে। সো এয়ার এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স উইথ রেসপেক্ট টু এয়ার, তো নিজের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স উইথ রেসপেক্ট টু ইটসেলফ কত হবে? 1 হবে। আর গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত? গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হলো, সরি, গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হলো 1.5, ওটা হলো এয়ার এর রেসপেক্টে। আমরা ওইটা না চেঞ্জ করে আমরা জাস্ট এমন লিখে রাখি যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস ইজ ইকুয়াল টু কি আসে দেখি, sin c। আর sin 90 এর ভ্যালুটা কত সাইমা? ওকে, সাইমা গন। তো এখন এখানের মধ্যে sin 90 এর ভ্যালু কত যাবে? sin 90 এর ভ্যালু 1 না? 1 ওকে, সো তাহলে sin 90 এর ভ্যালু হলো 1। তো তাহলে এখন দেখো তো কি আসতেছে, sin of c is equal to 1 by refractive index of glass। দেখছো এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি কিভাবে করে ডেরাইভ করছিল তারা? যে একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যাইতে সময় ওই যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা যে 90 ডিগ্রি হইছে, ওই 90 ডিগ্রির অ্যাঙ্গেলটা নিয়ে তারা এমন ভাবে ফর্মুলাটা ডেরাইভ করছিল, যে ফর্মুলা আমরা ডাইরেক্টলি ইউজ করতাম। কি লিখতাম? n equal to 1 by sin c or sin c equal to 1 by n, যেটাই বলো। কারো কি ডেরাইভেশনটা বুঝতে কোনো প্রবলেম হয়েছে? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এন্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এর ফর্মুলা নিয়ে কিভাবে তারা এটা ডেরাইভ করছে? বর্ষা বুঝতে পারছো? ওয়ানটা একবার বুঝাবা? কোনটা বুঝি নাই? ওই যে এন ইয়ার এর যে 1 হয়ে গেল পার্টটা একবার একটু বুঝাও। n এয়ার এর ভ্যালুটা 1। এখানের মধ্যে দেখো নাবিল, যে কোন মিডিয়ামে নিজের কোনো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থাকে না। এটা কি হয়? তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হইতে হয় কোন একটা কিছুর রেফারেন্সে। ওকে, আমাদের অলওয়েজ রেফারেন্স হলো এয়ার, ঠিক আছে? আমরা সবসময় এয়ার এর রেসপেক্টে সবকিছু বের করব ফর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। সো তাহলে গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যে 1.5 লিখি আমরা, এটা অ্যাকচুয়ালি কার রেসপেক্টে? গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.5 লিখি, দ্যাট ইজ উইথ রেসপেক্ট টু এয়ার এয়ার। রেসপেক্টে। তো তাহলে এয়ার এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যখন বলবো, তো তার মানে কি? এয়ার এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স উইথ রেসপেক্ট টু এয়ার, তাই তো? সো তাহলে নিজের সাথে নিজের স্ট্যান্ডার্ড যদি ধরো, সো তাহলে ওইটা কত আসবে? 1 আসবে না? রেফারেন্সটা যদি নিজেকেই ধরো, সো তাহলে তোমাকে নিজেকে স্ট্যান্ডার্ড ধরলে পরে ওটা কত আসবে? 1 আসবে, যে নিজেকে নিজেরটা দিয়ে ডিভাইড করতেছো। বুঝতে পারছো? যে কোন একটা হ্যাঁ, নাম্বারকে বুঝছি। তার নিজের নাম্বার দিয়ে যদি ডিভাইড করো, সো তাহলে ওটা কি আসবে? 1ই আসবে। ওকে, সো তাহলে আমরা অলওয়েজ কি করি? উই রেফার টু দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডিসেস উইথ রেসপেক্ট টু সামথিং। সো এখন ওই রেসপেক্ট টু সামথিং জিনিসটা কি আসে? উইথ রেসপেক্ট টু সামথিং জিনিসটা হলো এয়ার এর রেসপেক্টে। ওকে, আচ্ছা, এই মিটিং এর 1 মিনিটের মতো বাকি আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানে কন্টিনিউ করতেছি। ওকে, সো তাহলে আমরা যেই জিনিসটা নিয়ে কথা বলতেছিলাম কি কি, ফার্স্ট অফ অল ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ডেফিনেশনটা দেখছেন। ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের যে ফর্মুলাটা আমরা ও লেভেলসে থাকতে সময়
এন্ড আরো আগে থেকেও যে পড়ে আসছে ওই জিনিসটা কি এইভাবে করে অ্যাকচুয়ালি ডেরাইভ করা হয়েছে। ওকে, সো তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ফর্মুলার সেট, তুমি জাস্ট এই সেট অফ ফর্মুলাটা মনে রাখলে পরে তোমার অন্য যে কোনো ফর্মুলা, যে কোনো ফর্মে তোমার ইনফরমেশন দেওয়া থাকুক, তুমি প্রত্যেকটা ম্যাথই করতে পারবা। সো তাহলে এই জিনিসটা, এই জিনিসটা সবাই ভালো মতো মনে রাখবা যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স when going from medium 1 to medium 2, ঠিক আছে, যে মিডিয়াম 1 থেকে মিডিয়াম 2 তে যাইতে সময় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কয়েক ভাবে ফর্মুলাটা লেখা যায়। কিভাবে with respect to velocity, with respect to refractive indices or with respect to angles, ঠিক আছে, তিনটা এরকম ফর্মে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ফর্মুলাটা লেখা যায়। কিভাবে, কোন দুইটা মিডিয়াম কন্ট্যাক্টে আছে অর কোন মিডিয়াম থেকে কোন মিডিয়ামে যাইতেছে এই জিনিসটার উপরে ডিপেন্ড করে। অলরাইট এসাস, ব্যাপারটা বুঝতে পারছো এখন যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মধ্যে আমাদের কি কি জিনিস, কোন মিডিয়াম দুইটা কন্ট্যাক্টে আছে এন্ড কোন মিডিয়াম থেকে কোন মিডিয়ামে যাচ্ছে, এই ব্যাপারগুলি নিয়ে আমাদের কি হয়, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের এই ফর্মুলাগুলি ইউজ করা হয়। ওকে, সো তাহলে এইগুলা গেল আমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ফর্মুলাগুলি। আচ্ছা, সো তাহলে এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ফর্মুলাগুলি নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আর জেরিন? না ভাইয়া। ওকে, আর এই যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের এই ফর্মুলা ডেরাইভেশনটা এটা তো দেখায় রাখলাম। সো এখন আমরা স্টুডেন্ট বুকে যাবো এন্ড বাকি জিনিসগুলো দেখবো যে তারা ওখানের মধ্যে কিভাবে কি এক্সপ্লেনেশন গুলি দিছে। আমরা প্রত্যেকটা জিনিস এরকম দেখে রাখছি কোন মিডিয়াম থেকে কোন মিডিয়ামে গেলে পরে কি হয়, সো ওগুলা জিনিস দেখবো। এন্ড নাবিলের যে প্রবলেমটা ছিল ডিসপারশন রিলেটেড, ওই জিনিসটা নিয়ে আজকে আমরা ডিসকাশন করব। ওকে, সো তাহলে আমরা এই জিনিসটা দেখে রাখছিলাম যে whilst it is difficult to measure the underlying change in speed for at least light waves, the effect on direction can be measured easily. The relationship between direction and refractive index is given by Snell's law. এই যে n1 sin theta 1 equal to n2 by sin theta 2, এই ফর্মুলাটাকে কি বলা হয়, স্নেলস ল বলা হয়। ওকে, আচ্ছা, এই যে এখানের মধ্যে কাজটা কি, যে রিফ্রাকশন ক্যান অল্টার পার্সপেক্টিভ, যে তুমি কোন মিডিয়ামে আসো ওইটার উপরে ডিপেন্ড করবে যে তোমার জিরাফের গলাটা এখানের মধ্যে দেখতে কেমন লাগতেছে। যে সে a certain part of the body below water or below behind a certain glass, আর আরেকটা হলো অন্য মিডিয়ামে আছে, এয়ারে আছে, সো তখন তার মধ্যে কি হবে, এরকম এয়ারের লাইটের বেন্ডিং এর জন্য মনে হবে যে তার গলাটা মনে হয় এরকম ডিসপ্লেস হয়ে গেছে। ঠিক আছে, এখানের মধ্যে কি বলতেছে দেখো, the values of n1 and n2 are the refractive indices of each medium. Refractive indices of each medium মানে কি, এটা কার রেসপেক্টে, সরি with respect to air, তাই না, যে এটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সেস গুলা কার রেসপেক্টে, কোন মিডিয়ামের, সবগুলি মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেওয়া হয় উইথ রেসপেক্ট টু এয়ার। তো এখন বলতেছে কি, the values of theta 1 and theta 2 are the angles that the ray of light makes to the normal to the interface between the two media at the point where the ray meets the interface. এই যে মিডিয়াম 1 এ নরমালের সাথে রেটা যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে ওটাকে আমরা বলবো theta 1, মিডিয়াম 2 তে নরমালের সাথে রে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে ওটাকে আমরা কি বলবো, theta 2 বলবো। ওকে, সো তাহলে এই জিনিসটা যে মিডিয়াম 1 এর অ্যাঙ্গেলটা হলো theta 1 আর মিডিয়াম 2 এর অ্যাঙ্গেলটা হলো theta 2। মিডিয়াম 1 এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হলো n1, মিডিয়াম 2 এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হলো n2। যদি ভেলোসিটি দেওয়া থাকতো মিডিয়াম 1 এর ভেলোসিটি হলো v1, মিডিয়াম 2 এর ভেলোসিটি হলো v2, এমন টাইপের। আচ্ছা, সো লার্নিং টিপের মধ্যে এখানে কি বলতেছে, in any optical system light rays will follow exactly the same path if they are transmitted back from the end in the reverse direction. যে মিডিয়াম 1 থেকে মিডিয়াম 2 তে যাইতে সময় এমন হয়েছে, এই যে মিডিয়াম 1 থেকে মিডিয়াম 2 তে যাইতে সময় এমন হয়েছে, তো মিডিয়াম 2 থেকে মিডিয়াম 1 এ যাইতে সময় কেমন হবে, সেম পাথেই জাস্ট
অপোজিট ডিরেকশন এরকম ফলো করবে। ওকে, তো এই কথাটা এখানে মধ্যে বললো। সো কি বলতেছে যে দিস মিনস the angles involved in refraction are the same whether light moves from less dense medium to more dense medium, and the opposite is also true. Remember though, apart from rays along the normal line, the angle to the normal is always larger in less dense medium. So তাহলে apart when কি যদি 90 ডিগ্রিতে বাউন্ডারিতে হিট করে তাহলে তো কোনো বেন্ডিং হয় না। সো তাহলে ওই সিচুয়েশন বাদে অন্য সব সিচুয়েশনে কি হবে, লেস ডেন্স মিডিয়ামে অ্যাঙ্গেলটা বড় হবে। মানে কি লেস ডেন্স মিডিয়ামে the wave will go away from the normal. ওকে, সো তাহলে ওই কথাটা। এই ওয়ার্ড এক্সাম্পলটা দেখো তো, এটা নিয়ে কোনো কনফিউশন আছে নাকি কারো? একদম বাচ্চাদের মতো কোশ্চেন। এখানে মধ্যে কি করতেছে, ওয়াটার মিডিয়াম থেকে গ্লাস মিডিয়ামে যাবে। ওকে, যে ওয়াটার মিডিয়াম থেকে গ্লাস মিডিয়ামে যাবে, আর বলতেছে কি যে 48 ডিগ্রি টু দা নরমালে ওরকম হিট করা হয়েছে। সো তাহলে থিটা 1 হলো 48। সো তাহলে থিটা 2 এর ভ্যালু কত এটা বের করতে বলছে। সো থিটা 2 এর ভ্যালুটা কত আসতেছে? থিটা 2 এর ভ্যালুটা আসতেছে 41.2 ডিগ্রি। কেন লামিয়া কিছু বলবা? না ভাইয়া। আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে কি হইতেছে, থিটা 2 এর ভ্যালুটা কম আসছে কেন বলো তো যাবে? because more dense medium is মোর ডেন্স মিডিয়ামে যাচ্ছে। যে গ্লাস হলো ওয়াটারের থেকেও তো মোর ডেন্স, তাই না? এই যে দোনোটাই কিন্তু রিফ্র্যাক্টিভ ইনডেক্স গ্রেটার দ্যান 1, কিন্তু কার ভ্যালুটা বেশি? গ্লাসের রিফ্র্যাক্টিভ ইনডেক্সের ভ্যালুটা বেশি। সো তাহলে এটা কি করবে, the ray will bend towards the normal. সো তাহলে এর জন্য কি হয়েছে, ইনসিডেন্ট অ্যাঙ্গেল ছিল 48, কিন্তু এটা towards the normal বেন্ড করে কত হয়ে গেছে 41.2 ডিগ্রি। তো এখানের মধ্যে বললো যে এইরকম লেআউট তোমাদের ইউজ করতে হবে এক্সামস এর সময়। আচ্ছা, সো এখন আমরা এই রিফ্র্যাক্টিভ ইনডেক্সের এক্সপেরিমেন্টটা নিয়ে দেখবো, যে এই রিফ্র্যাক্টিভ ইনডেক্সের এক্সপেরিমেন্টের ব্যাপারটা কিভাবে কাজ করে। ফার্স্ট অফ অল আমরা যদি একটা জিনিস দেখি, নোটসে যাই। ওকে, তোমরা রেডিয়াস এন্ড ট্যানজেন্ট থিওরেম পড়ছো না জিওমেট্রিতে? যাবে তো রেডিয়াস এন্ড ট্যানজেন্ট থিওরেম ব্যাপারটা কেমন ছিল? 90 ডিগ্রি ক্রিয়েট করে। যে এখানের মধ্যে কি করে 90 ডিগ্রি ক্রিয়েট করে। তো এখানের মধ্যে আমরা একটা সিমিলার টাইপের ব্যাপার দেখব। ওকে, সো এখন মনে করো কাজটা কি, যে একটা রে, দিস ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল। ওকে, দিস ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল। সো এখন কি করতেছে, a ray is hitting the glass block. ধরো ডিফারেন্ট একটা কালার দিয়ে কি ব্লু। এই যে রে অফ লাইটটা কি করতেছে, the ray of light is hitting the circular boundary in this way. এখন ওয়েভটা কি বেন্ড করবে নাকি করবে না বলো তো জেরিন? একটা লাইট ওয়েভ এমন ভাবে আসলো, তো এখন সে কি বেন্ড করবে নাকি করবে না বলতে পারবা? করবে। আচ্ছা, তো এখন তুমি এখানের মধ্যে এই একটা ব্যাপার নিয়ে অ্যান্সার দিছো, এটা ঠিক আছে যে সে মিডিয়াম চেঞ্জ করতেছে, এয়ার মিডিয়াম থেকে, এটা মনে করো গ্লাস দিয়ে বানানো এরকম সার্কুলার ব্লক। সো তাহলে এয়ার থেকে সে গ্লাসে আসতেছে। সো ইউ আর থিংকিং দ্যাট হোয়াট উইল হ্যাপেন, ইট উইল বেন্ড। কিন্তু ব্যাপারটা খেয়াল করো, আমি ফার্স্টে ড্র করতে সময় কেমন ভাবে ড্র করছি এটাকে, দ্য রে ইজ কামিং টুয়ার্ডস হোয়াট, দ্য রে ইজ কামিং টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল, নাকি জেরিন? হ্যাঁ। তো সেন্টার অফ দ্য সার্কেলের দিকে আসতেছে, এটা অনেক বড় একটা ফ্যাক্টর। কেন দেখো, সে যদি সেন্টার অফ দ্য সার্কেলের দিকে আসে, সো তার মানে কি সে এই রেডিয়াস বরাবর আসতেছে না? ও করবে না, করবে না, বেন্ড করবে না। তো তাহলে ইট ইজ
কামিং অ্যালং দ্য রেডিয়াস। সো এইটাতে রেডিয়াস বরাবর আসলে পরে কেন এখন করে বলতেছো করবে না করবে না করবে না? বিকজ এখানের মধ্যে কাজটা কি, যে আমরা যদি এই জায়গাটা একটা ট্যানজেন্ট ড্র করি, সরি, যে আমরা যদি এই জায়গাটায় কি করি, আমরা যদি এই জায়গাটা একটা ট্যানজেন্ট ড্র করি, হোয়াট উইল হ্যাপেন? ট্যানজেন্টটা দেখা যাবে কি, Perpendicular. ট্যানজেন্টটা হলো আমাদের রেডিয়াসের সাথে পারপেন্ডিকুলার। সো হোয়াট ডাজ দ্যাট মিন, যে ওই পয়েন্টে রেটা যে বাউন্ডারিতে হিট করতেছে ওটা অ্যাকচুয়ালি কত ডিগ্রি অ্যাঙ্গেলে হিট করতেছে? 90 ডিগ্রিতে হিট করতেছে। ওকে, যে এই যে রেটা এসে সে যে সার্কুলার এই বাউন্ডারিতে হিট করলো, এখন সার্কেলের ওখানে তো ফার্স্টেই বোঝা যায় না যে সে কি আসলে 90 ডিগ্রিতে বাউন্ডারিতে হিট করছে নাকি না। কিন্তু এখানে আমরা কিভাবে বুঝবো? এসাস সার্কুলার কোন একটা পাথের উপরে যদি এসে হিট করে, যে মনে করো আমি এইখানে একটা ওয়েভ আঁকলাম যেটা নাকি সেন্টার অফ দা সার্কেলের দিকে আসতেছে না, এমন একটা ওয়েভ আসলো, এই ওয়েভটা কি কোনো ডেভিয়েশন ছাড়া? তাহলে তো বেন্ড হবেই, এই তো এইখানে বেন্ড হবে কেন এসাস? বিকজ এইখানে যদি আমরা ট্যানজেন্ট পারপেন্ডিকুলার। ড্র করি তখন দেখা যাবে কি, যে দা রে ইজ নট পারপেন্ডিকুলার টু দা ট্যানজেন্ট। এই যে এখানের মধ্যে আমাদের ট্যানজেন্টটা যদি আঁকি, সো দিস ইজ দা ট্যানজেন্ট। ওকে, সো এখন সে কি করতেছে না, ট্যানজেন্টটা 90 ডিগ্রি ক্রিয়েট করতেছে না। ওকে, ট্যানজেন্টটা রের সাথে 90 ডিগ্রি ছাড়া অন্য একটা অ্যাঙ্গেলে আছে। সো হোয়াট ডাজ দ্যাট মিন, যে ট্যানজেন্টের পারপেন্ডিকুলার কি হবে? ট্যানজেন্টের পারপেন্ডিকুলার হবে হলো আমাদের ইয়েটা কি বলে, নরমাল। সো দিস ইজ দা নরমাল, যে আমরা যদি নরমালটা আঁকি, সো এইটা হলো নরমাল, আর সে কি করতেছে, নরমালের সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে। আচ্ছা, এখন আজান দিয়ে দিয়েছে, তোমরা একটা কাজ করো, তোমরা 6টা 5-এ সবাই জয়েন করো। ওকে, 6টা 5-এ। ওকে, সো তাহলে আমরা ব্রেকের আগে এই জিনিসটা দেখতেছিলাম যে কোন একটা সার্কুলার ব্লকে আর সেমি সার্কুলার ব্লক, ওরকম গ্লাস ব্লক গুলার যদি আমরা কি করি, ইফ উই aim the ray of light towards the center, হ্যাঁ, যে আমরা যদি সেন্টার অফ দ্য সার্কেলের দিকে আর সেন্টার অফ দ্য সেমি সার্কেলের দিকে যদি লাইটটাকে এইম করি, তো তাহলে হোয়াট উইল হ্যাপেন, ওই রেটা একদম স্ট্রেইট পাস করবে। ঠিক আছে, যাবে কেন স্ট্রেইট পাস করবে? যেটা 90 ডিগ্রিতে হিট করবে। বিকজ ইট উইল হিট দ্য বাউন্ডারি এট 90 ডিগ্রি। সো তাহলে সেন্টার অফ দ্য সার্কেলের দিকে এইম করলে, এই যে দেখো এখানে আমাদের কি করছে, এই যে দিস রে অফ লাইট ইজ কামিং টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল। সো তাহলে সেন্টার অফ দ্য সার্কেলের দিকে এইম করলেই কেন সে কোনো ডেভিয়েশন ছাড়া পাস করতে পারবে, যাবে? কারণ এই নরমালটা একটা ট্যানজেন্ট ক্রিয়েট করে। বিকজ এখানে যদি আমরা কি করি, যে এই পয়েন্টে সে বাউন্ডারিতে হিট করতেছে, ওই পয়েন্টে যদি আমরা একটা ট্যানজেন্ট আঁকি, তো তাহলে দেখা যায় কি, দ্য রে ইজ কামিং অ্যালং দ্য নরমাল, তাই না? যে রেটা কি একদম পারপেন্ডিকুলার টু দা সারফেসে সে কি করতেছে, এন্টার করতেছে। এই যে এখানের মধ্যে দিয়েও, যে যদি আমরা কি করি, আমরা যদি এই দিক দিয়ে একটা লাইট রে এমিট করি, সরি, আমরা যদি কি করি, যে এই দিক দিয়ে একটা লাইট রে এমিট করি যেটা কি টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল আসতেছে, সেও কি করবে, স্ট্রেইট পাস করবে। যদি এই দিক দিয়ে এমিট করি, তাহলে পরে সে কি করবে, একদম স্ট্রেইট পাস করবে। এনি রে অফ লাইট কামিং টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল, সে কি করবে, এনি রে অফ লাইট কামিং টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল উইল হিট দ্য বাউন্ডারি এট 90 ডিগ্রি। কেন? এটা রিজনটা কি বললাম একটু আগে, যাবে ট্যানজেন্ট আর রেডিয়াস থিওরেম, যেটা আমরা পড়ছিলাম, যে রেডিয়াস এন্ড ট্যানজেন্ট আর অলওয়েজ পারপেন্ডিকুলার টু ইচ আদার ফর আ সার্টেন সার্কেল। সো তাহলে সেন্টার অফ দা সার্কেলের দিকে যে কোনো ডিরেকশন থেকে তুমি কি করো, রে অফ লাইট ইনসিডেন্ট করো, অল দা রে অফ লাইট উইল এন্টার দা সার্কেল অর গ্লাস মিডিয়াম উইদাউট এনি ডেভিয়েশন। ওকে, সো তাহলে প্রত্যেকটা ওয়েভ সে কি করবে, স্ট্রেইট পাস করে চলে আসবে। কেন এটা হয়? বিকজ at every boundary what is happening, এই যে প্রত্যেকবার এই ওয়েভ গুলি যখন আসতেছে কি হচ্ছে, এসাস
the ray of light are hitting the boundary at 90 degree. Okay, 90 ডিগ্রি হলে রিফ্লেকশন হয় না? পার্শিয়াল রিফ্লেকশন ওখানে হয় যে এখানের মধ্যে তোমার এখানে যে এই সারফেস থেকে যে কিছু ওয়েভ যে রিফ্লেক্ট করে ফেরত যাবে না এমন না, এটা রিফ্লেকশন হয়, ওইটা ব্যাপার না। কিন্তু আমাদের কোনো বেন্ডিং হবে না, যে ওয়েভ যেটা নাকি গ্লাস মিডিয়ামে ঢুকবে ওই ওয়েভটার কোনো কি হবে না, বেন্ডিং হবে না। ঠিক আছে, এই জিনিসটা নিয়ে বলতেছি। ওকে নাবিল, হ্যাঁ ভাইয়া। যে এয়ার মিডিয়াম থেকে গ্লাস মিডিয়ামে ঢুকতেছে বাট ইট ইজ নট আন্ডারগোয়িং এনি সর্ট অফ deviation. Why is that? Because when the ray is directed towards the center of the circle, what will happen? It will create a 90 degree at the boundary. So 90 degree at the boundary যদি ক্রিয়েট করে or সে যদি বাউন্ডারিকে 90 ডিগ্রিতে হিট করে, সো সে কি করবে না, কোন রকমের ডেভিয়েশন আন্ডারগো করবে না, একদম স্ট্রেইট পাস করে চলে যাবে। নাবিলা বুঝতে পারছো? Yes, sir. ওকে, তো তাহলে এই জিনিসটা গেল। তো আমরা যদি এখানের জন্য দেখি ওরা কাজটা কি করতেছে, যে ওদের এই এক্সপেরিমেন্টে এমন টাইপেরই কাজ করবে যে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে ইনসিডেন্ট করবে এন্ড দেখবে যে রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেলটা কত হয়। ওকে, সো এই রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেলটা ওটা দেখে দেন বের করবে। দাঁড়াও একটু 1 মিনিট, কল আসছে। আচ্ছা, তো তাহলে যে ব্যাপারটা বলতেছিলাম কি জিনিস, তারা রিফ্র্যাক্টিভ ইনডেক্স বের করবে একটা গ্লাস ব্লকের জন্য, তারা এক্সপেরিমেন্ট করে রিফ্র্যাক্টিভ ইনডেক্সের ভ্যালুটা বের করবে। সো কি করতেছে দেখো, ইউজিং দ্য ইকুয়েশন ফর রিফ্র্যাক্টিভ ইনডেক্স উইথ experimental measurements will allow us to measure the refractive index of a material as long as we know the n for the other material. যে রিফ্র্যাক্টিভ ইনডেক্সের ভ্যালুটা বের করার জন্য কি জানতে হয়, কোন দুইটা মিডিয়াম কন্ট্যাক্টে আছে ওইটা এন্ড গ্লাসের রিফ্র্যাক্টিভ ইনডেক্স বের করব। সো তাহলে কোন মিডিয়ামের সাথে গ্লাসটা কন্ট্যাক্টে আছে ওর রিফ্র্যাক্টিভ ইনডেক্সটা জানতে হবে। এখন এয়ার এর রিফ্র্যাক্টিভ ইনডেক্স তো আমরা আগে থেকে জানি যে এয়ার এর রিফ্র্যাক্টিভ ইনডেক্সের ভ্যালু কত, 1 না নাবিল? তো তাহলে এয়ার এর রিফ্র্যাক্টিভ ইনডেক্স আমরা অলরেডি জানি। তো এই কথাটা বলতেছে যে একটা মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স বের করার জন্য যেই মিডিয়ামের সাথে সে রিলেটেড অর কানেক্টেড তার রিফ্র্যাক্টিভ ইনডেক্সটা জানতে হবে। এই যে as long as we know the refractive index of the other material. তো এখন বলতেছে কি, we usually do these experiments with air as the known material. কেন? As the speed of light in air is almost the same as that in vacuum, we take the refractive index of air to be কত, 1. তাহলে এয়ার এর রিফ্র্যাক্টিভ ইনডেক্স হলো 1। তো যে মিডিয়াম থেকে গ্লাসে আসবে ওই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স আমরা অলরেডি জানি। তো এখন কি কাজ, সেটআপ using a setup like that shown in figure D, এই যে এখানে যেরকম সেটআপ দেখানো আছে এমন টাইপের সেটআপ ইউজ করব। আচ্ছা, এইখানের জন্য এটা কে বলবা, লাবিবা বলো তো, এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা এই এক্সপেরিমেন্টে? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা? Independent হচ্ছে angle of incidence ইন্ডিপেন্ডেন্ট and dependent ইনসিডেন্স আর ডিপেন্ডেন্ট angle of refraction. ওকে, সো তাহলে আমরা দেখি এখানের মধ্যে কি করা যায়। সো ফার্স্ট অফ অল ইন্ডিপেন্ডেন্ট হলো রিফ্র্যাক্টিভ কি বলে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স মানে সাইন আই অর থেটা 1 বেসিক্যালি, আর ডিপেন্ডেন্ট হলো থেটা 2, তাই তো, যে মিডিয়াম 2 তে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে ওইটা। সো এখন এখানের মধ্যে কাজটা কি, যে আমাদের রিফ্র্যাক্টিভ ইনডেক্স আসলে কি, সরি মিডিয়াম 1 থেকে মিডিয়াম 2 তে যাইতে সময় রিফ্র্যাক্টিভ ইনডেক্স এর ভ্যালুটা আসলে কি হয়, থেটা 1 বাই থেটা 2 না, এটা না লাবিবা? যে আমাদের বেসিক্যালি রিফ্র্যাক্টিভ ইনডেক্স এর ফর্মুলাটা কি, sin থেটা 1 ডিভাইডেড বাই sin থেটা 2, কিন্তু আমরা গ্রাফটা আঁকতেছি কি sin থেটা 2 ভার্সাস sin থেটা 1 এর গ্রাফ। তো তার মানে আমরা যে গ্রাফটা আঁকলাম, যে আমাদের যে গ্রাফটা আসলো, এখন এই গ্রাফে কি হবে, এই গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে বলো তো? Gradient দিবে 1 by n. 1 বাই n, ভেরি গুড। সো তাহলে ওই ব্যাপারটা আমাদের খেয়াল রাখা লাগবে, এটা আমরা দেখবো একটু পরেই। এখন সো ফার্স্ট অফ অল এখানে আমাদের কি বলতেছে আমরা দেখে নিই। তো বলতেছে কি,
we can take several different measurements for the angles of incidence, which is theta 1, and the corresponding angle of refraction theta 2. তো তার মানে এই যে এখান থেকে বোঝা গেছে কি যে আমরা নিজেরা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাকে চেঞ্জ করব, এন্ড এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের উপরে ডিপেন্ড করে কি হবে, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা চেঞ্জ হবে। সো কাজটা কি, the block used should be an exact semicircle, কেন, and we aim the ray to meet the glass at exactly the midpoint of the flat side. এইটার সিগনিফিকেন্সটা কি, exactly the midpoint of the semicircle, এটাতে হিট করাটার রিজনটা কি, so that when the light is entering the glass medium তখন যেন কি না হয় লাবিবা, তখন যেন কোনো ডেভিয়েশন না হয়, তাই না? সো এই জিনিসটা যে এখানের মধ্যে আমরা কাজটা কি করতেছি, ফার্স্টে উইদাউট এনি ডেভিয়েশন ওরকম গ্লাস মিডিয়ামে নিচ্ছি, দেন উই উইল সি যে সে যখন নাকি ওরকম বাউন্ডারিতে হিট করবে তখন তার ডেভিয়েশন কেমন হয় পরে। তো দিস মিন্স দ্যাট দ্য রে পাসিং থ্রু দ্য ব্লক উইল বি ট্রাভেলিং অ্যালং দ্য রেডিয়াস অফ দ্য সেমিসার্কেল, এই যে অ্যালং আ রেডিয়াস অফ দ্য সেমিসার্কেল দিয়ে পাস করলে কি হবে না, কোন রকমের ডেভিয়েশন আন্ডারগো করবে না। সো এই যে and will leave the glass exactly along the normal to the circular edge. So তাহলে এই যে এখানের মধ্যে দেখো আমি রেড কালার দিয়ে যেটা ড্র করতেছি এই জিনিসটা, এখন এখানে রেড কালার দিয়ে যেটা ড্র করছো ওইটার একটা মজার ব্যাপার আছে, ওই জিনিসটা বলবো। তো ফার্স্ট অফ অল এখানে খেয়াল করো যে আমি যদি বাকি লাইনগুলি মুছে দেই, বাকি অনেক বেশি লাইন এঁকে ফেলছি। আচ্ছা, তো এখন মনে করো এইটা কি, এটা তো নরমালটা, রাইট, দিস ইজ দ্য নরমাল। তো তাহলে এটা হলো থিটা 1, দেন এখন এখানের মধ্যে কি হয়েছে, ডেভিয়েশনটা হয়েছে, সো এটা কি, দিস ইজ থিটা 2, রাইট। সো থিটা 1 থিটা 2 এই দুইটা জিনিস আমরা জানি যে এখানের মধ্যে থিটা 1 হলো 60 ডিগ্রি আর এখানে থিটা 2 টা এরকম দেখা যাইতেছে কত, 38 ডিগ্রি এমন টাইপের। ওকে, সো তাহলে 60 ডিগ্রি আর 38 ডিগ্রি এমন টাইপের আমরা একটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন পাইছি। তো এরপরে যখন নাকি অন্য একটা লাইন বরাবর দিব তখন আর একটা ডিফারেন্ট থিটা 1 থিটা 2 আসবে, ওটা অন্য ব্যাপার। তো এখন এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো যে আমরা এরকম এক্সপেরিমেন্টাল সেটআপ যদি করে রাখি তো তখন কি আমাদের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন গুলি ডিটারমাইন করা খুবই ইজি। অন্য ওয়েতেও করা যায়, আমরা আগে যেরকম ও লেভেলসে থাকতে সময় যেমন এক্সপেরিমেন্ট দেখছিলাম অমন ওয়েতেও করা যায়, বাট এখানের মধ্যে আরো ব্যাপারটা কেমন ওই জিনিসটা দেখি। তো বলতেছে কি, সো the only change in direction occurs at the flat surface of the block, এই যে এই বাউন্ডারিতে ঢুকতে সময়, যে এই বাউন্ডারিতে ঢুকতে সময় কি হচ্ছে, এই বাউন্ডারিতে ঢুকতে সময় 90 ডিগ্রিতে হিট করছে, তো তাহলে নো ডেভিয়েশন। এই বাউন্ডারিতে হিট করতে সময় 90 ডিগ্রিতে হিট করছে, সো নো ডেভিয়েশন। সো ডেভিয়েশনটা শুধু কোন জায়গায় হচ্ছে, মাঝখানটায়, যে সেন্টার অফ দা সার্কেলে যখন হিট করতেছে হোয়াট ইজ হ্যাপেনিং, এই জায়গাটায় বেন্ডিংটা হচ্ছে। সো তাহলে এই জায়গাটায় আমরা অ্যাঙ্গেলের ডিফারেন্স গুলি কি করতে পারবো, ইজিলি ডিটারমাইন করতে পারবো। তো এখানের মধ্যে বলতেছে এটা কি দেখো, তো এখন কম্পেয়ারিং দ্য ইকুয়েশন উই হ্যাভ ফর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স উইথ দ্য ইকুয়েশন উইথ দ্য স্ট্রেট লাইন, যে n1 sin theta 1 is equal to n2 sin theta 2। তো এখন n1 এটা তো কি এয়ার মিডিয়াম, সো এয়ার এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত, 1। সো তাহলে এটা কি 1 into sin theta 1 is equal to refractive index of glass into sin theta 2। সো এখন আমরা যদি কি করি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে আমরা x ধরি অলওয়েজ, তাই তো, যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে x অ্যাক্সিসে প্লট করব না। সো তাহলে এমন টাইপের কাজ কি জিনিস, or sin theta 2 is equal to what, sin theta 1 divided by refractive index of glass। এতটুকু কারো কোনো কনফিউশন আছে কি করতেছি, sin theta 2 টাকে কেন সাবজেক্ট করছে এসাস, বিকজ ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি y অ্যাক্সিসে হবে না, তো তাহলে y টাকে আমরা সাবজেক্ট করলাম। ওকে, যে নাকি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তাকে অলওয়েজ আমরা সাবজেক্ট করব। সো তাহলে এখানের জন্য দেখো এর পরের লাইনটা যদি লিখি, সো তাহলে sin theta 2 is equal to কি লেখা যায়, 1 by refractive index of glass into sin theta 1, এটা না এসাস। হ্যাঁ,
এখন যদি আমরা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি, which is y equal to mx plus c, এখানে প্লাস 0, তো তাহলে আমার y ইন্টারসেপ্টের ভ্যালু কত আসতেছে 0, তো তার মানে গ্রাফটা কি হবে অরিজিন দিয়ে পাস করবে, ঠিক আছে? গ্রাফটা হলো অরিজিন দিয়ে পাস করবে। এক্স অ্যাক্সিসে আঁকবো হলো sin theta 1, y অ্যাক্সিসে প্লট করব sin theta 2, সো তার মানে আমার গ্রেডিয়েন্ট অফ দ্য গ্রাফ থেকে কি পাবো? লাবিবা একটু আগে বলছে যে গ্রেডিয়েন্ট অফ দ্য গ্রাফ থেকে কি পাবো? 1 বাই দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তাই তো? তো তাহলে এই জিনিসটা আমাদের এখানের জন্য বলতেছে, দেখো লেখার মধ্যে দিয়ে আমরা অ্যারো টেনে ফেলছি, আচ্ছা সমস্যা নাই। বলতেছে কি প্লট অফ sin theta 2 on the y axis against sin theta 1 on the x axis should produce a straight best fit line that passes through the origin. Why it passes through the origin? Because y intercept এর ভ্যালু কত আসছে? 0 আসছে না? সো তার মানে এটা কি করবে? অরিজিন দিয়ে পাস করবে। আর the gradient m of this line will be equal to the reciprocal of the refractive index of glass. তো তাহলে gradient equal to 1 by refractive index or refractive index equal to 1 by gradient, যেটাই বলো ওইভাবে করে আমরা কি বের করব? যেই গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমরা বের করতে চাই তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালুটা বের করব। বুঝতে পারছো? কারো কি এটা নিয়ে কোনো কনফিউশন আছে? এক্সপেরিমেন্টের এই এক্সপ্লেনেশন গুলি কি কি বললাম? মারিয়া বুঝছো এটা? হ্যাঁ ভাইয়া আপাতত বুঝছি। ওকে, সো তাহলে ফার্স্ট অফ অল এই জিনিসটা গেল। এখন তোমাদেরকে বলতেছিলাম যে এই যে আমি রেড কালার লাইন দিয়ে যে ড্র করছি এইটাতে একটা সমস্যা আছে। দেখো আমি ব্ল্যাক কালার লাইনগুলি মুছে দেই, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস বুঝাই, এটা তোমাদের ইউনিট 3 তে আসবে। ওকে, ইউনিট 3 তে আসবো, ওই জিনিসটা আমি একটু বুঝায় রাখি। আচ্ছা আমি রেড কালার লাইনটা আবার ড্র করতেছি। এখন দেখো তো এই রে অফ লাইট তারা যেটা ইউজ করছে এটা কি খুবই চিকন না লাবিবা? তো তারা যে রে অফ লাইটটা ইউজ করছে এটা থেকে কি তারা যে অ্যাঙ্গেলটা বের করবে দ্যাট অ্যাঙ্গেল উইল বি এক্স্যাক্টলি স্পেসিফিক, যে এখানে দেখাই যাচ্ছে একদম 60 ডিগ্রি আর এখানে দেখাই যাচ্ছে একদম এখানে 30 কত 32 35 35 না ওরকম 30 সামথিং ঘরে আমাদের অ্যাঙ্গেলটা আছে। কিন্তু আমার রে অফ লাইট যদি এমন মোটা থাকতো, ঠিক আছে, ইফ দ্য রে অফ লাইট ওয়াজ সামথিং লাইক দিস, তখন কি হইতো? একটা অ্যাম্বিগুইটি ক্রিয়েট হইতো না, যে এক্স্যাক্টলি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা কত এটা কিন্তু বের করতে আমাদের কি হইতো? সমস্যা হইতো। সো অ্যাভয়েড ইউজিং ওয়াইড রে অফ লাইট। রে অফ লাইটটা কি হইতে হবে? ray of light must be as narrow as possible, যত ন্যারো নেওয়া যায় তত ভালো। কেন? তাহলে যেন আমাদের আনসার্টেনিটিটা কম থাকে, যে অ্যাঙ্গেলটা যেন আমরা কি করতে পারি এক্স্যাক্টলি বের করতে পারি। ঠিক আছে, এইটা কিন্তু তোমরা পাবাই যে ইউনিট 3 এর কোয়েশ্চেনে এমন টাইপের অনেকগুলা জিনিসই তারা আস্ক করে, যে এক্সপেরিমেন্টাল এরকম টেকনিক গুলা নিয়ে তারা কয়েকটা কমেন্ট করতে বলে যে কিভাবে করে তোমার এই এক্সপেরিমেন্টটা আরো অ্যাকিউরেট করা যায়। সো তখন ওরকম বলবা যে অ্যাভয়েড ইউজিং ওয়াইড রে অফ লাইট, অর যত ন্যারো করা যায় রে অফ লাইটটা তত আরো কি করা যাবে স্পেসিফিক ভাবে অ্যাঙ্গেলটা ডিটারমাইন করা যাবে। বুঝতে পারছো? তো এগুলা জিনিস আমরা আসবো ইউনিট 3 তে। আমরা এই থার্সডে তে একটা ইউনিট 3 এর লেকচার দিব ফার্স্টে। ওকে, থার্সডে তে আমাদের এই উইকের একটা ইউনিট 3 এর লেকচার দিব, তাহলে যেন তোমরা বুঝতে পারো যে ইউনিট 3 এর ওগুলা জিনিস আমরা কি কি পড়বো। আমরা প্রতি উইকের এরকম থার্সডে তে ইউনিট 3 এর জন্য একটা টাইম রাখবো। আচ্ছা, সো তাহলে এক্সপেরিমেন্টটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই আছে? লামিয়া জি ভাইয়া। কোনো কনফিউশন আছে এক্সপেরিমেন্ট নিয়ে? না ভাইয়া। ওকে, সো এখন
বাকিরা তো প্রথমের দিকে এরকম ছিল না, তো ওদেরকে অলরেডি জিজ্ঞাসা করছি যে কে কি ডিসিশন নিলা। 22 তারিখের পরে ওটা তো আরো ডিটেলে জানা যাবে যে ওরা অ্যাসেসমেন্টের ব্যাপারগুলি কিভাবে কি করবে না করবে। বাট অনেকজনই একদম আগে থেকে শিওর যে তারা অক্টোবরেই যাবে, তারা প্রেডিক্টেড গ্রেডস নিবে না যেভাবে করে অ্যাসেসমেন্ট নেক। বাকিরা বর্ষা, সাইমা ভাইয়া এখনো ঠিক নাই। এখনো ঠিক নাই। অক্টোবরে যাওয়ারই প্ল্যান আছে। আচ্ছা ভাইয়া, এমন অপশন লাইক কিছু ইয়াতে দিলাম, লাইক প্রেডিক্টেড দিলাম আর কিছু প্রেডিক্টেড দিবা আর কিছু ইয়ে করবা অক্টোবরে দিবা। এই জিনিসটা এনজেড ভাই ভালো বলতে পারে এটাই। যে এরকম কোনো অপশন থাকে নাকি, বাট এমন অপশন দেওয়ার কথা না। এটা আসলে অপশনটা এমনিতে ইয়ে হয়ে যাবে। এবার তো কোনো রেজিস্ট্রেশনই হয় নাই। আগের ভার্সনে মনে করো যে রেজিস্ট্রেশন হয়ে গেছে, তোমরা মার্চের অর্ধেক পর্যন্ত মক টক দিতেছো, সবকিছু চলতেছে, এরপরে যায় তখন বলে কি যে পরীক্ষা হবে না। এবার তো রেজিস্ট্রেশনের আগে তোমার দেখো যে বলে দিছে পরীক্ষা হবে না। তো তাহলে কি এখন রেজিস্ট্রেশন তো যে কেউ যাদের প্রিপারেশনও নাই তারাও যারা প্রেডিক্টেড নিয়ে ওরকম এটার অ্যাডভান্টেজ নিতে চায় তারা রেজিস্ট্রেশন করে পড়ায় ফেলবে, মনে করো সাবজেক্টই বাড়ায় ফেলবে। যার সারা জীবনে মনে করো বায়োলজি পড়ে নাই, ঠিক আছে, যে জাবেরের ও লেভেলসে বায়োলজি ছিল না, তো এখন মনে করো যে বায়োলজি নিয়ে বসে আছে, যে বায়োলজি শুদ্ধ রেজিস্টার করে ফেললো, বায়োলজিতে অ্যাসেসমেন্ট তো নিবে। ওই তো অ্যাসেসমেন্ট তো নিবে। তখন তখন ওইটা অ্যাসেসমেন্টটা কি করবে ওখানে, মনে করো যে যদি অ্যাসাইনমেন্ট দেয় আগের বারের মতো, তো তাহলে পরে মার্কস স্কিম দেখে দেখে অ্যান্সার লিখে দিবে, কত আর কম দিবে, তাই না? তো তাহলে পরে ওগুলা জিনিস করলে পরে এইবার রেজিস্ট্রেশনের আগে তারা কেমনে কেমনে কি বলে দিল এডেক্সেলের, এটা দেখে মনে করো পুরো অবাক। নাবিলার কি ডিসিশন, কি করবা, অক্টোবরে দিবা নাকি প্রেডিক্টেড? স্যার প্রেডিক্টেড। আচ্ছা, সো তাহলে এখন যারা যারা নাকি অক্টোবরের জন্য তোমরা এইম করতেছো, সো তোমাদের প্ল্যান কি? তোমরা কি একদম নভেম্বরে যে দেন একটু শুরু করবা নাকি? হ্যাঁ ভাইয়া। সাইমা ওইটা নিয়ে এখনো শিওর না আমি। আচ্ছা, লামিয়া তোমার কি ডিসিশন? তুমি তো বললা যে আন্টি একটা চায় তুমি একটা চাও, এমন টাইপের। আর এটুর জিনিস হ্যাঁ, অক্টোবরের পরেই স্টার্ট করব। ওকে, ঠিক আছে। লাবিবার কি প্ল্যান? লাবিবার তো পরীক্ষায় দিবা, তো তখন তোমার ম্যাথস এর মনে করো আরো কয়টা ইউনিট অ্যাড করে নিতে পারো। যে জেরিনের আম্মু ওইদিন কল দিছিল, তো জেরিনের আম্মু এমন ইয়ে করতেছে যে কি করবে, ওর P3 P4 এটুর সাথে দেওয়ার কথা, তো P3 P4 দিয়ে দিবে। কিন্তু লাবিবার তো অলরেডি তো ম্যাথের অনেকগুলা ইউনিট দিয়ে দেওয়ার কথা এবার, তাই না? হ্যাঁ, তো এরপরে তুমি 7টা দিব এবার। তো এখন কি অক্টোবরে হলে পরে কি আরো অ্যাড করবা নাকি ইউনিট ম্যাথের? আমার তো ম্যাথস এর সবগুলো এমনিতেও শেষ, ফার্দারের একটা শেষ, যদি পারি ফার্দারের আরেকটা নিব, বা M2 বা S2 নিব। ওইটাই, তোমার তো এমনিতেই 6টা দেওয়ার কথা আগে থেকে, আর ওখানে ফার্দারের একটা দেওয়ার কথা, FP1 দেওয়ার কথা নাকি F1। হ্যাঁ। ওকে, সো তাহলে পরে দেখো তোমাদের আজকে তো 7 তারিখ, এরপরে 22 তারিখ আসতে আসতে ওখানের মধ্যে কেমন কি তারা নোটিশ দেয় না দেয়। ক্যামব্রিজ তো এখন পর্যন্ত তাদের ওরকম ইয়েটা ঠিক রাখছে যে যেখানে যেখানে পারমিটেড ওখানে ওখানে ওরা এক্সাম গুলা নিবে। বাট এডএক্সেল এর জন্য ওরা তো আগের থেকে সুন্দর মতো এক্সাম নাই, কিছু নাই। তো এখন এটা দেখো ডিসিশন কেমন কি হয়। শুভাশিসের কি প্ল্যান? ভাই এখনো শিওর না, আমার তো অক্টোবরে দেওয়ার ইচ্ছা ছিল, এখন মনে হয় প্রেডিক্টেড একটা সার্টেনটি বেশি আছে। মানে আচ্ছা, ঠিক আছে তাহলে। তো এখন আমরা ক্লাসটা এখানের মধ্যে শেষ করব। তোমাদের ডিসিশন ওগুলি যখন নাকি ইয়েতে আসবে, কি বলে 22 তারিখে ওই নোটিশটা আসুক, দেন তোমাদের সাথে বসে ওরকম আমাদেরও সাজেশন গুলি দিব, তোমরাও নিজেদের গুলি বলবা যে কেমন কি করলে তোমাদের নিজেদের জন্য ভালো হয়। এক একজনের লাইফ প্ল্যান তো এক এক রকম, বুঝছো না? এসএসএর তো বিয়ের বয়স চলে যাইতেছে, ওর তো তাড়াতাড়ি পাস না করলে পরে বিয়ে হবে না।
What the? ভাই যাই হোক, একটু আমি মেতে শুরু করতেছি, এই নভেম্বর পিছাবো না, লাইফে অনেক কিছু করতে হইব বিয়ে ওই বাদে। তো ওইটাই বললাম। ঠিক আছে, ওকে, ঠিক আছে। সো তাহলে আমরা ক্লাসটা এখন এখানে শেষ করি, নেক্সট ক্লাসে আমরা পরের থেকে কন্টিনিউ করব। আর থার্সডে ক্লাসে ইউনিট 3, ওকে? থার্সডে ক্লাসে ইউনিট 3, ওখানে তোমাদেরকে ইউনিট 3 এর একটা অ্যাপেন্ডিক্স দিব এন্ড ওই জিনিস নিয়ে আমরা ডিসকাস করব কিভাবে কি হয় আসলে এটা, ওকে? সো আজকের ক্লাস আমাদের এইটুকুই। আল্লাহ হাফেজ।